আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্ররা। দেখো, ডাকাতের মা যে তোমাদের গল্পটা আমি পড়াচ্ছিলাম, আজকে তার তৃতীয় পাঠ অর্থাৎ তৃতীয় পর্ব, যে বিখ্যাত গল্পকার সতীনাথ ভাদুড়ির লেখা। তো আগের পাঠগুলোতে আমরা দেখেছি যে জেল ফেরত সন্তান অর্থাৎ সৌখীকে নিয়ে সৌখীর মায়ের যে চিন্তা ভাবনা, অর্থাৎ রাত্রিতে ঘুম আসছে না। একদিন হঠাৎ করে সৌখী জেল থেকে ছাড়া পায়। তার মেয়াদ শেষ হওয়ার আগে সৌখীর মা বুঝতে পারেনি যে ছেলে তার বাড়ি ফিরে আসবে এত তাড়াতাড়ি। দরজায় টোকা মারায় সে বিভিন্নভাবে সন্দেহ করতে থাকে। একবার ভাবে দলের লোক এসেছে টাকা দিতে, একবার ভাবে পুলিশের লোক এসেছে, আবার সর্বশেষে ভাবে যে সৌখী বুঝি বাড়ি ফিরে এসেছে। তো সৌখী বাড়ি ফিরে আসার পরে মায়ের মন ছেলে যা খেতে ভালোবাসে, আলু চচ্চড়ি ভাত, তাকে খাওয়াবে। কিন্তু অভাবের অনটনে দিন যাচ্ছে, খই মুড়ি বিক্রি করে করে নিজের পেটকে তিনি চালিয়ে যাচ্ছিলেন। অভাবের তাড়নায় সৌখীর বউকে এবং তার সন্তানকে তার নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বইয়ের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এই অভাব অনটনের জন্য। আর সৌখী রাত্রে ফিরে এসে তার সন্তান বৌমাকে দেখতে পায়নি, খই মুড়ি খেয়ে রাত্রিতে শুয়ে পড়েছে। কিন্তু মায়ের মন চিন্তা ভাবনায় শেষ হচ্ছে না। তখন মা ভাবছে যে কাল সকালে সৌখীকে কি খেতে দেবে। সে ভাবনায় তার মনকে চৌর্যবৃত্তি পৌঁছে দিয়েছে, অর্থাৎ চুরি করতে বাধ্য করেছে। ছেলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য মাকে চুরি করতে বাধ্য করেছে। সে মাদাদিন পেশকারের বাড়িতে লোটা চুরি করে এনেছে, অর্থাৎ যে জলের যে লোটা, অর্থাৎ যেটাকে আমরা চলতি ভাষায় বদনা বলে থাকি, সেই লোটাকে চুরি করে নিয়েছে খটিওয়ালার কাছে বিক্রি করে ছেলের জন্য আলু চচ্চড়ি ভাত রান্না করেছে ছেলেকে খাওয়ার জন্য। দেখো এরপরে কি হচ্ছে সেটা আমরা দেখব। দেখো, মাদাদিন পেশকারের বাড়িতে লোটা যখন চুরি হয়ে গেছে, লোটা ছাড়া সে যুগে সংসার একবারে অচল হয়ে পড়তো, মানে সংসার চলতো না। দিনে বার কয়েক লোটা না মাজলে মাদাদিন পেশকারের হাত নিষ্পিস করে, অর্থাৎ ওই যে লোটাটা, ওই যে জল ভর্তি লোটা পাত্রটা, ওটাকে দিনে 3-4 বার না মাজলে মাদাদিন পেশকারের হাত পা নিষ্পিস করতো, স্থির থাকতো না। সেই জন্য হুলুস তুলুস পড়ে গেল বাড়িতে সকালবেলায়। দূর পর্যন্ত হয়েছিল, তাহলে সেই জন্য লাইনটা দাঁড়িয়ে রাখো, সেই জন্য হুলুস তুলুস পড়ে গেল তার বাড়িতে সকালবেলায়। কার বাড়িতে? মাদাদিন পেশকারের বাড়িতে। কেন? ওই যে লোটা চুরি হয়ে গেছে, সেই লোটার জন্যই মাদাদিন পেশকারের বাড়িতে হুলুস তুলুস পড়ে গিয়েছিল। দেখো তারপরে কি বলছে, মাদাদিন পেশকারের স্ত্রী বলছে, খোকার মা, অর্থাৎ মাদাদিন পেশকারের স্ত্রী বলছে, খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী, এখনই কি আর একটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মী স্ত্রী ফিরিয়ে আনতে হলে। খোকার মাটা মাদাদিন পেশকারের স্ত্রী বলছে যে লোটা হচ্ছে বাড়ির লক্ষ্মী, লোটা চলে গেছে মানে বাড়ির লক্ষ্মী বাড়ি থেকে চলে গেছে, তাই ওই লোটাকে এক্ষুনি শীঘ্রই আর একটা নতুন লোটা বাড়িতে এক্ষুনি ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ লক্ষ্মী স্ত্রীকে এক্ষুনি ফিরিয়ে আনতে হবে। লোটা চলে গেছে মানে বাড়ির লক্ষ্মী চলে গেছে, বাড়ির দ্বন্দ্ব চলে গেছে, তাই লোটাকে এক্ষুনি ফিরিয়ে আনতে হবে। মাদাদিন পেশকারের স্ত্রী নাকে কেঁদে বলছে তার স্বামীকে।
কর্তার মেজাজ তখন তিরিক্ষু হয়ে আছে চোরের উপর রাগে। আর ওই মাতাদিন পেশকার কর্তার রাগ খুব চড়ে গেছে, অর্থাৎ রাগ মাথার উপরে উঠে গেছে। যে চুরি করেছে ওই লোটা যে চুরি করেছে তার উপরে খুব রেগে আছে। যদি তাকে ধরতে পারে তাহলে তাকে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে, এরকম মনোভাব চিন্তা ভাবনা নিয়ে মাতাদিন পেশকারের রাগ খুব চড়ে গেছে, অর্থাৎ রাগ খুব উপরে উঠে গেছে। বাজে বকবক করো না, তোমাদের তো কেবল এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। তখন মাতাদিন পেশকার তার স্ত্রীকে বলছে, তুমি বাজে বকবক করো না তো, রেগে গেছে। ওই লোটা চুরি হয়ে গেছে, ওই লোটা চুরিকারীর উপরে খুব রেগে আছে, যদি দিয়ে তাকে ধরতে পারেনি। তারপর তার স্ত্রীকে বলছে, তুমি বাজে বকবক করো না তো, তোমাদের তো কেবল এই যে লোটা হলো বাড়ির লক্ষ্মী। আর আইনের ধারায় জানো যে আইনের যে ধারা আছে, আইনের যে সংবিধান আছে, সেখানে স্পষ্ট লেখা আছে, কি লেখা আছে, যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। এই যে আমার বাড়িতে লোটাটা চুরি হয়েছে, এই খবরটা যদি আমি পুলিশকে না দিই, পুলিশের কাছে না পৌঁছাই, তাহলে আমার জেল পর্যন্ত হতে পারে। আমার যে বাড়িতে লোটা চুরি হয়েছে, আমি যদি এই খবরটা পুলিশকে না দিয়ে থাকি, তাহলে জেল পর্যন্ত আমার হয়ে যেতে পারে। তুমি জানো? মাতাদিন পেশকার তার স্ত্রীকে বলছে। আইন চঞ্চু মাতাদিন আরো অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেওয়ার জন্য। আইন চঞ্চু অর্থাৎ আইনের ধারক, আইনের বাহক ওই মাতাদিন পেশকার ঝাঁঝালো মেজাজ নিয়ে খোকার মাতা তার স্ত্রীকে বিভিন্ন কথা শোনাতে শোনাতে বিভিন্ন তার উপরে কথা আওড়াতে লাগলো রাগের মেজাজে, রাগের বশে খোকার মাতা তার স্ত্রীকে বিভিন্ন ধরনের কথা শোনাতে শোনাতে সে ঘর থেকে বাইরে হয়ে গেল। ঘর থেকে বাইরে হয়ে গিয়ে থানাতে গিয়ে হাজির হচ্ছে। থানাতে তার চুরি হয়ে গেছে লোটাটা, সেখানে খবর দেওয়ার জন্য। ফিরতি মুখে তিনি এলেন বাসনের দোকানে। থানাতে খবর দেওয়ার যখন বাড়ি ফিরছে, সেই বাড়ি ফেরার মুখে বাসনের দোকানে তিনি এলেন মাতাদিন পেশকার। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া গেল না। সেই লোটা চুরি হয়ে গেছে ঘরের লক্ষ্মী, সেই লোটা নেবার জন্য বাসন দোকানে এলো, বিভিন্ন ধরনের লোটা দেখালো মাতাদিন পেশকারকে, কিছু কিন্তু পছন্দ হলো না। তার আগের লোটাটাই ছিল তার পছন্দের লোটা। পেশকার সাহেব বড় খুঁতখুঁত লোটা সম্বন্ধে। তিনি চান ফুল দেয়া লোটা, বুঝলেন কিনা, এই এত বড় সাইজের, মুখ হওয়া চাই বেশ ফাঁকানো, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা রূপোর কাপড় শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য। কিন্তু মাতাদিন পেশকার সাহেবের বড় খুঁতখুঁতে, অর্থাৎ তিনি যে জিনিসটাকে চয়েস করে পছন্দ করবে, সেটাকে খুব ভালোভাবে নজর দিয়ে দেখে তারপরে সেই জিনিসটা কিনবেন, অর্থাৎ তিনি সেটা খুব খুঁতখুঁতে। তিনি চান যে লোটাটা হবে তার পুরো খুর দেওয়া হবে, এবং যে তার মুখটা, লোটার যে মুখটা সেটা খুব বড় সাইজের হবে, যাতে তার স্ত্রী কাপড়মালার উপর যে চুড়ি বালা করে থাকে, সেই কাপড়মালা চুড়ির বালা হাত সুদ্ধুন যাতে লোটার মুখে ঢুকে ভালো করে মাজতে পারে ভিতরে, সেই মাজবার জন্য সেরকমই লোটা দরকার মাতাদিন পেশকারের। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, পুরনো হলে চলবে? সেরকম পছন্দসই নতুন লোটা তার দোকানে নিয়েছে না, অর্থাৎ মাতাদিন পেশকারের পছন্দ হচ্ছে না। তখন দোকানদার নতুন লোটা হাল ছেড়ে দিল। হাল ছেড়ে দিয়ে মাতাদিন পেশকারকে জিজ্ঞাসা করল, পুরনো লোটা হবে, অর্থাৎ পুরনো হলে চলবে কি? নামেই পুরনো, সস্তায় পাবেন 2.5 টাকা। বলছে নামেই পুরনো, কিন্তু লোটাটা এখনো নতুনের মতনই, খুব সস্তায় পাবেন, দাম মাত্র 2.5 টাকা। তাহলে এই লোটাটার দাম ছিল কত? যখন ওই বাসামালার কাছে লোটাটা কিনছিল তার দাম ছিল 2.5 টাকা। বলছে নামেই পুরনো, কিন্তু খুব সস্তায় পাবেন, 2.5 টাকা দামে পাবেন, চলবে কি? পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে, দেখি। তখন মাতাদিন পেশকার বলল দোকানদারকে যে এখানে পুরনো বাসনও বিক্রি হয় নাকি, দেখি দেখি।
দেখতে চাইল। ঘটি দেখেই তার খটকা লাগলো। ডাক্তার লাইনটা ঘটি দেখেই তার খটকা লাগলো। ঘটি দেখে কার খটকা লাগলো? ওই মাদানি পেশকারের খটকা লাগলো। পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। বয়স হয়েছে মাদানি পেশকারের, চোখে ততটা ঠাউর করতে পারছে না। তখন সেই ঘটিটা দেখেই, ওই লোটাটা দেখেই নিজের পকেট থেকে চশমাটা বার করে ভালো করে পরে, চশমাটা পরে পুরো নিচে ঠিক সেই তারা আঁকা, আর সন্দেহ নেই, আর ঠিক সেই পুরো নিচে তার যে লোটায় তারা আঁকা আছে তার আর সন্দেহ নেই। সে বুঝতে পেরে গেছে এটা ছিল তারই লোটা। কেউ চুরি করে এনে এই বাসনওয়ালাকে বিক্রি করেছে নিশ্চয়। মাদানি পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন। বল, এই লোটা করতে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বার শীতকাটি নিয়ে। তখন ওই আইনের ধারক, আইনের বাহক মাদানি পেশকার সবকিছু ভুলে গিয়ে দোকানের টুটিটা চেপে ধরেছে। দোকানিকে কলারটা ধরে বলছে, বল তুই এই লোটা কোথায় পেলি? বল, এই লোটাটা তুই কোথা থেকে পেলি? কোথায় পেলি? তুই দিনের বেলায় দোকানদারি করিস আর রাত্রে বেলায় চুরি করতে পেলি? চুরি করতে পারো? শীত কাটি, অর্থাৎ শীত কাটি, শীত কেটে চুরি, দেয়াল কেটে চুরি করতে পেলো? দোকানদারকে মাদানি পেশকার বলছে, আইনের ধারক, আইনের বাহক, আইন চঞ্চু মাদানি পেশকার বলছে দোকানদারকে, বল তুই এই লোটাটা কোথায় পেলি? তুই দিনের বেলায় দোকানদারি করিস আর রাত্রে বেলায় লোকের ঘরে চুরি করতে যাস নাকি? বল তুই লোটাটা কোথা থেকে পেয়েছিস? একেবারে হই হই রই রই কাণ্ড, একেবারে হই হই রই রই কাণ্ড হয়ে গেল সেখানকার। দোকানে লোক জড়ো হয়ে গেল। সেই দোকানে প্রচুর লোকের সমাগম হলো, ভিড় করতে লাগলো লোকে। ওই যে লোটা, মাদানি পেশকার লোটা তার দোকান থেকে মিলেছে, এই লোটা কোথায় পেয়েছে সেইটা জানার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক এসে দোকানে ভিড় করতে লাগলো, ওই বাসনওয়ালার দোকানে। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা করে। দোকানদার বলতে লাগলো যে এই ঘড়িটা সে নগদ 14 আনা পয়সা দিয়ে কিনেছে, 2.5 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে ওই বুড়ি অর্থাৎ সৌখীর মা কত টাকায় বিক্রি করেছিল? কত টাকায়? 14 আনায় বিক্রি করেছে। তার দাও 14 আনায় বিক্রি করেছে। আর ওই মাদানি পেশকারের ঘড়িটাকে চুরি করে এনে সৌখীর মা 14 আনায় বিক্রি করেছে, আর উনি বিক্রি, ঘটিওয়ালা বাসনওয়ালা বিক্রি করছে 2.5 টাকা। সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে যখনই বাসনওয়ালাকে মাদানি পেশকার চাপ দিয়ে টুটি ধরে বলেছে এবং বিভিন্ন ধরনের লোক এসে হাজির হয়েছে, তখনই বাসনওয়ালা অর্থাৎ ঘটিওয়ালা ভয়ে বলে দিয়েছে যে কিছুক্ষণ আগে মাত্র 14 আনায় সৌখীর মায়ের কাছ থেকে এই লোটা বাসনওয়ালা কিনেছে। সত্যি কথা বলে দিয়েছে। 14 আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল কিনেছিস, চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? তখন মাদানি পেশকার বলছে, 14 আনায় এই ঘটিটা কি পাওয়া যায়? এই লোটাটা, এই ঘটিটা তুই 14 আনায় পাবি? বল, তুই চোরাই মাল দোকানে রেখেছিস, এর আইনের ধারা জানিস? এর আইনের সংবিধান জানিস? জেল হাজতে থাকতে হবে জানিস? দোকানদারকে বলছে মাদানি পেশকার। পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে, দারোগাকে ডেকে আনার জন্য। আর পেশকার সাহেব, মাদানি পেশকার সাহেব কি করলো? একজন ছোকরাকে বললো, যা থানায় যা, থানায় গিয়ে দারোগা সাহেবকে ডেকে আন। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলে নেই। যখনই চোর ধরা পড়েছে, অর্থাৎ তার আগে মাদানি পেশকার থানায় গিয়েছিল, থানায় গিয়ে নালিশ জানিয়ে এসেছে চোর ধরা পড়ে গেছে, তার জন্যই দারোগা সাহেব দেরি না করে তাড়াতাড়ি সেখানে হাজির হলেন। তখনই সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনে তিনি সদর বলে সৌখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। সব কথা শোনার পর বাসনওয়ালা এবং মাদানি পেশকার সব কথা পুঙ্খানুপুঙ্খভাবে তিনাকে বলেন দারোগা সাহেবকে। দারোগা সাহেব তৎক্ষণাৎ সৌখীর বাড়িতে গিয়ে সদর বলে সেখানে গিয়ে হাজির হয়। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে, ছেলে তখনও উঠেনি বিছানা থেকে। সৌখীর মা অর্থাৎ যে সৌখী আলু চচ্চড়ি ভাত খেতে ভালোবাসে, তার জন্য সেই লোটাটা চুরি করে এনে
পয়সা পেয়ে আলু চচ্চড়ি ভাত রান্না করেছে সৌখীর জন্য। সেই সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে, আর ছেলে সৌখী এখনো কিন্তু বিছানা ছেড়ে উঠেনি। ছেলে তখনও উঠেনি বিছানা ছেড়ে, অর্থাৎ সৌখী তখনও বিছানা ছেড়ে ওঠেনি। অনেক কাল গেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য। সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই আর বিছানা ছেড়ে উঠবে না। জেলে থাকছিল এতদিন, জেলেতে প্রতিদিন তাকে সকাল সকাল বিছানা থেকে উঠে পড়তে হয়েছে। তাই আজ সে বাড়িতে এসেছে, ছাড়া পেয়েছে তার স্বাধীনতা উপভোগ করার জন্য। সৌখী মনে মনে ঠিক করেছিল যে আজ বেলা 12টা না হলে সে বিছানা ছেড়ে উঠবে না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। বুড়ির বুক কেঁপে ওঠে কেন? ডাক্তার লাইনটা দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে উঠেছিল। বুড়ির বুক কেঁপে উঠে ছটফট করে ছোট প্রশ্ন যে কখন বুড়ির বুক কেঁপে ওঠে? দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়। এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশ তাদের বাড়িতে হানা দিতে দেখেছে। বলছে এই সৌখীর মা পুলিশ দেখে কখনো ভয় করেনি। সময়ে অসময়ে এর আগে অনেকবার সৌখীর মায়ের বাড়িতে পুলিশ এসেছে, কিন্তু আজ যে অন্য ব্যাপার। ডাক্তার লাইনটা কিন্তু আজ যে অন্য ব্যাপার। অন্য ব্যাপারটা কি? যে সৌখীর মা মাদারিন পেশকারের বাড়ি থেকে ঘটি অর্থাৎ লুটাচুরি করেছে, সেই খবর পেয়ে পুলিশ দারোগা সহ মাদারিন পেশকার তার বাড়িতে হাজির হয়েছে। তার জন্যই বুড়ি অর্থাৎ সৌখীর মায়ের বুক কেঁপে উঠেছে। এটাই ছিল অন্য ব্যাপার। মাদারিন পেশকার আর বাসনগুলো যে পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ধারণা ছিল বাসনওয়ালা পুরোনো বাসনগুলোকে রংচং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাতে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে। সৌখীর মা ভেবেছিল যে পুরোনো বাসনগুলো নিশ্চয়ই বাসনওয়ালা অর্থাৎ ঘটিওয়ালা এগুলোকে রংচং করে ভালোভাবে তারপর নতুন করে বিক্রি করে, কিন্তু সে ওই পুরোনো বাসনগুলোকে যে বিক্রি করবে এটা সৌখীর মায়ের মাথায় ধারণা ছিল না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাতে ওই সৌখীর মায়ের বাড়িতে ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে, বন্দুক নিয়ে। তখন তো মাথা হেট হয়নি তার, তখনও কিন্তু সৌখীর মায়ের মাথা হেট হয়নি। এর আগেও যে সৌখীর মায়ের বাড়িতে পুলিশ বন্দুক নিয়ে ঘেরাও করেছিল, তখন সৌখীর মায়ের মাথা হেট হয়নি। ডাকাতি করা তার স্বামীর পুত্রের হকের নেশা। কেন মাথা হেট হয়নি? কেননা ডাকাতি করা ছিল তার পুত্রের আর তার স্বামীর হকের নেশা। সে তো মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্টি মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এই যে ডাকাতি করে একজন পুরুষ মানুষের পুরুষত্বের মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া মানে খালি সেক্ষেত্রে একটু খারাপ দৃষ্টি, দূরদৃষ্টি, কুদৃষ্টি, খারাপ দৃষ্টি মাত্র, তার চেয়ে কিন্তু বেশি কিছু নয়। কিন্তু এই যে চুরি, ছিচকে চোরের কাজ, শেষকালে লজ্জায় সৌখীর মার অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। কিন্তু সৌখীর মা যে কাজ করেছে এটা হচ্ছে একটা চুরি। ছিচকে চোর, ছিচকে চোরেরা যেভাবে চুরি করে সেই চুরির কাজ সৌখীর মা করেছে। যেখানে সে ছিল ডাকাতের স্ত্রী, ডাকাতের মা, সে ডাকাতি করতে পারত, কিন্তু সামান্য একটা লোটা গতির জন্য সে তার নিজের সম্মানকে হাতছানি করেছে। শেষকালে লজ্জায় সৌখীর মা কি বলল? অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে, যে সে চুরি করেনি সেই কথাটা অস্বীকার করতে ভুলে গিয়েছে। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে, তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? দারোগা সাহেব বুড়িকে অর্থাৎ সৌখীর মাকে জিজ্ঞাসা করছে, বল তুই এই লোটা আজ বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? কোনো জবাব দিল না বুড়ির মুখ দিয়ে, সৌখীর মায়ের মুখ দিয়ে কোনো কথা বেরোল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন দারোগা সাহেব সৌখীর মাকে জিজ্ঞাসা করছে যে বল বুড়ি তুই এই 14 আনায় এই লোটাটা বাসনওয়ালাকে ঘটিওয়ালাকে বিক্রি করেছিস, সেই কথার উত্তরে সৌখীর মা কোনো জবাব দিল না, বুড়ির মুখ দিয়ে কোনো জবাব দিল না।
শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল, শুধু একবার সে তার নিজের ছেলে সৌখির দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিল, হেঁট করে নিল। এতক্ষণে বোঝে সৌখি ব্যাপারটা, 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করলো। এতক্ষণে অনেক ঝামেলা হওয়ার পর বুড়ির উপরে অনেক জেদাজেদের পর দারোগা সাহেব অনেক প্রশ্ন করার পর সৌখি ব্যাপারটা বুঝলো যে মাত্র 14 আনা পয়সার জন্য তার মা একটা ঘটি চুরি করেছে। কেন মা তাকে বললো না, কেন তার মা তাকে বললো না যে তার পয়সার দরকার, একবার কেন বললো না, সৌখিকে কেন বললো না? মাত্র 14 আনা পয়সার জন্য তার মা লোটা ঘটি চুরি করতে গেল। এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে, এতদিন জেলখানায় ছিল, তার ডিউটি ছিল গুদামে, সে জেলখানার গুদামে কাজ করতো সৌখি, জেলখানার গুদামে ডিউটি ছিল সৌখি, সে এতদিন জেলখানার গুদামে কাজ করতো। জেলের ঠিকাদারদের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। দাগ দাও, তাহলে জেলের ঠিকাদার থেকে সৌখি কত টাকা রোজগার করে এনেছে? বাড়িতে 90 টাকা রোজগার করে এনেছে। আর মাত্র 14 আনা পয়সার জন্য তার মা ঘটি চুরি করেছে মালাদিন পেশকারের বাড়িতে, তার ঘটা চুরি করেছে। এখনো সে টাকা তার কোমরের বাটুয়ার রয়েছে, এখনো তার সেই টাকা সৌখির যে কোমরের কাছে যে বাটুয়া, তার পয়সা রাখবার যে থলি, সেই পয়সা রাখবার থলিতে এখনো তার কোমরে বাঁধা রয়েছে সৌখি। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? তার মা তার কাছ থেকে ওই টাকা চেয়ে নিল না কেন? সৌখি ভাবতে লাগলো, মেয়ে মানুষের আর কত আক্কেল হবে, মেয়ে মানুষের আর কত জ্ঞান হবে, মেয়ে মানুষ তো মূর্খ, মেয়ে মানুষের আর কত আক্কেল জ্ঞান হবে। হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরে সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। তখন সৌখি নিজে নিজে ভাবছে যে এই যে বাড়ির অবস্থা, এই বাড়ির সংসারের দৈন্যদশার দারিদ্রতার কথা ভেবে সৌখিকে নিজেকে বুঝে নিতে হতো যে বাড়ির কি অবস্থা, বুঝে নিজে থেকে মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। বাড়ির যে দৈন্য দারিদ্র দুঃখের কথা ভেবে সৌখির আগে বুঝে নেওয়া উচিত ছিল যে তার মায়ের হাতে টাকাটা বুঝে দেওয়ার। সৌখি নিজে মনে মনে ভাবছে, কিন্তু সে সময় পেল কই? কিন্তু সেই সময় তো সৌখি পায়নি, সে সময় সৌখির হয়নি। রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে উঠেনি, সে রাতে এসে শুয়ে পড়েছে, আর দিনের বেলা সকালবেলাতে উঠে সে এখন বিছানা ছেড়ে উঠেই। শেষ পর্যন্ত লোটা চুরি, শেষ পর্যন্ত এই লোটা চুরি আর ঘটি চুরি করতে হলো তার মাকে। জেলের মধ্যে ওই সব ছিচকে কদুচোরদের সঙ্গে সে পারতপক্ষে কথা বলেনি। জেলের মধ্যে যারা এই সমস্ত ছিচকে কদুচোর, যারা এই ছোটখাটো চুরি করে, তাদের সঙ্গে সৌখি এতদিন থেকেছে, কিন্তু তাদের সঙ্গে কোনো কথা পর্যন্ত বলেনি। আর সেই কাজই কিনা তার মা আজ করেছিল। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, এ কথা তো মায়ের অজানা নয়। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে বড় বড় ডাকাতদের সঙ্গে, সে ছিচকে চোর কদুচোরদের সঙ্গে তারা সাক্ষাৎ করে না, কথা বলে না। এই কথা তো মায়ের অজানা ছিল না। এ কথা মা জানা সত্ত্বেও কি করে এই ছোট ছিচকে চোরদের মতো কাজটা করলো? সৌখি ভাবছে, কদুচোরদের যে মাত্র 2 মাস 3 মাসের সাজা হয়, মা কি জানে না যে কদুচোরদের মাত্র এই ছিচকে চোরদের মাত্র 2-3 মাস সাজা হয়? সে কথাটা কি মা জানে না? সৌখি ভাবছে। এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। দারোগা সাহেব তখন বুড়ি যখন দারোগা সাহেবের কথার উত্তর দিচ্ছে না, যখন চুপচাপ অবস্থায় রয়েছে, তখন দারোগা সাহেব বুড়িকে বলছে, এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়িকে বলছে, এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি জবাব দে। বুড়ি নির্বাক হয়ে রইল। বুড়ির মুখ থেকে আর কোনো কথা বেরোল না। দারোগাবাবুর প্রশ্ন কানে গেল কিনা সে কথা বোঝা যায় না তার মুখ দেখে। আর থাকতে পারল না সৌখি। দারোগাবাবু যখন বুড়িকে বলল যে এই বুড়ি জবাব দে, বুড়ি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। দারোগাবাবু পর্যন্ত বুঝতে পারল না যে সেই কথাটা তার মুখ দেখে যে ওই প্রশ্নটা তার কানে গেল কিনা।
আর থাকতে পারল না সৌখী। যখন তার সামনে তার মাকে এরকম দারোগা সাহেব ঝাঁজ দেখাচ্ছে, যখন কড়া ভাষায় কথা বলছে, তখন সৌখী আর থাকতে পারল না। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছে কেন? সৌখী তখন দারোগা সাহেবকে বলল যে মেয়ে মানুষকে নিয়ে খামাখাই টানাটানি করছে কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে, এই ঘটিটা এই লোটাটা আমি চুরি করেছি, কাল রাত্রিবেলায় আমি চুরি করেছি। বিজ্ঞ দারোগাবু তার অনুচরদের দিকে বিজয়ী দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীদের ঘুমোতে দেখে এই তিনি আগে দিয়েছেন। বিজ্ঞ অর্থাৎ জ্ঞানী দারোগাবু তার যে অনুচরদের দিকে, বিজ্ঞ দারোগাবু তার অনুচরদের দিকে বিজয়ী দৃষ্টিতে হেনে দেখাতে চাইলেন যে সৌখী যেহেতু এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, নিশ্চয়ই সৌখী এই ঘড়িটা চুরি করেছে, সারা রাত জেগেছে, সারা রাত জেগে ঘুড়ি চুরি করেছে, যে দিনের বেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, এই কথাটাই বলেছে। এই তিনি আগেই বলেছেন, শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন না। পুলিশ দারোগা আগেই বুঝে গেছে যে সৌখী এটা চুরি করেছে রাত্রিবেলায় আর দিনের বেলাতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। শুধু এই লোটাটা চুরি করেছে কে এই কথাটা জানার জন্য খালি বুড়ির মুখ দিয়ে বার করার চেষ্টা করছিল দারোগা। এইবার সৌখীর মা ভেঙে পড়ল, ছেলের নামে কলঙ্ক বেড়েছে সে। তার লাইনটা বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষা করে। এরপর সৌখীর মা কান্নায় ভেঙে পড়ল, তার মন দুঃখে বিষণ্ণে ভরে পড়ল। তখন সে বলতে লাগলো, ছেলের নামে কলঙ্ক বেড়েছে, ছেলের নামে অর্থাৎ সৌখীর নামে কলঙ্ক বেড়েছে। নিজে চুরি করে এনেছে, নিজের চুরির যে ভার, নিজের চুরির যে অপরাধ, সেই অপরাধটা নিজের ছেলে মাথায় করে নিয়ে নিয়েছে। তার জন্য বলছে যে ছেলের নামে সে কলঙ্ক এনেছে, বদনাম এনেছে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। তখন বুড়ির মুখ থেকে কথা বেরিয়েছে, না না দারোগা সাহেব, এটা আমার ছেলে করেনি, সৌখী করেনি, এ কাজ আমি করেছি, আমি করেছি। দারোগা সাহেবের কাছে কাতরভাবে করজোড়ে সে বলতে লাগলো, ওকে গ্রেফতার করবেন না, ওকে গ্রেফতার করবেন না, এই কাজ সৌখী করেনি, এই কাজ আমি করেছি। তখন তার মা, সৌখীর মা কান্নায় ভেঙে পড়ল, আমাকে করুন, আমাকে গ্রেফতার করুন, সৌখীকে গ্রেফতার করবেন না, আমাকে করুন। ও কিছু জানে না, ও কিছুই জানে না, ও যে ঘুমোচ্ছিল, ও তো ঘুমোচ্ছিল, ও কিছুই জানে না এই চুরির ব্যাপারে, এই লোটা চুরির ব্যাপারে। সৌখী কিছুই জানে না, ওকে গ্রেফতার করবেন না দারোগা সাহেব, আমাকে গ্রেফতার করুন, ওকে ছেড়ে দিন দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনো যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি, ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনো যে ওর বউ ছেলের সঙ্গে দেখা হয়নি দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন, ও এই কাজ করেনি, এটা আমি করেছি। দারোগা বাবুর পায়ের উপর মাথা উঠছে বুড়ি। সৌখীর মাথা পর দারোগা বাবুর পায়ের উপরে মাথা উঠছে, পায়ের উপরে পড়ে যাচ্ছে যে সৌখী এই কাজ করেনি, সৌখীকে ছেড়ে দিন, এখনো ছেলে বউয়ের সঙ্গে দেখা হয়নি, এই কাজ আমি করেছি, আমাকে গ্রেফতার করুন দারোগা সাহেব। সৌখীর মা দারোগা সাহেবের পায়ে পড়ে যাচ্ছে ছেলের জন্য। কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না, তার দরকার আসল অপরাধীকে। কিন্তু দারোগা সাহেব বাসনওয়ালাকে আর এই বুড়িকে নিয়ে আর কোনো মাথা ঘামাতে চান না, তিনি আসল অপরাধীকে পেয়ে গেছেন, আসল অপরাধীকে নিয়ে তিনি মাথা ঘামাতে চান। সৌখী যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর। সৌখী যখন যাচ্ছে, সে যে জেলে ঠিকাদারের কাজ করে 90 টাকা পেয়েছে, ওই যে টাকা ধরে রাখার ব্যাগটা, ওই যে 90 টাকা ছিল, ওই ব্যাগটা তখন রেখে যাচ্ছে তাদের বাড়ির যে খাট আছে সে খাটের উপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে চড়ানো আলুর তরকারি পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়ছে। আর যখন সৌখীকে দারোগাবাবু নিয়ে চলে যাচ্ছে, সৌখী তখন তার ওই কোমরের গোছা থেকে ওই ব্যাগের টাকার থলিটা খাটের উপরে রেখে যাচ্ছে, আর সৌখীর মা মেঝেতে পড়ে ডুকরে ডুকরে ছেলের দুঃখে কাঁদছে। এভাবে সৌখীর মা তার ছেলের নামে কলঙ্ক নিয়ে এসেছে, অর্থাৎ ছিঁচকে চোর, কদু চোরের মতো কাজ করেছে। যেখানে সৌখীর মা ছিল একজন ডাকাতের মা,
অর্থাৎ ডাকাতের যে সৌখী যে ডাকাত ছিল, তার সৌখীর বাবাও যে ডাকাত ছিল, সে ডাকাত পরিবারের একজন মহিলা ছিল। সে ডাকাত পরিবারের মহিলা হওয়ার সত্ত্বেও সে যে এই ছিচকে অর্থাৎ এই যে একটা ঘটি চুরি অর্থাৎ 14 আনা পয়সার জন্য একটা লোটা চুরি করে আনবে, সে কথা সৌখী কোনোদিনও ভাবতে পারেনি। এভাবেই গল্পকার আমাদের এই গল্পটা অনবদ্য সৃষ্টি করে গেছেন, পাঠকের মানে এক পড়া মেরে দিয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বইটা ভালোভাবে পড়বে, বারবার, আশা করি বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।